আমাদের যে বাড়ি ছিল প্রথম, ওই বাড়িতে আমরা ছোট থেকে বড় হয়েছি। পরে আমার মা পাকের কাজ করতো, মানুষের মানে রান্না করে খাওয়াইতো। আচ্ছা আচ্ছা। রান্না করে খাওয়াইতো, খাওয়ানোর পর ওই জায়গার থেকে আমরা তখন ছোট। আচ্ছা। পরে আমার ওই জায়গায়, আমরা বলতে কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই 1 বোন ছিলাম। 2 ভাই 1 বোন। জি। 2 ভাই 1 বোন, আমি সবার ছোট। পরে আমার মা পাকের কাজ করতো, আমার বাবা কিছু করতো না, একটা দোকান ছিল, ওই দোকানে চা মানে ছোটখাটো একটা দোকান ছিল, চা বিক্রি করতো। পরে আমাদের সংসার ভালোই চলছে, এভাবে আমার স্কুলে ভর্তি করে দিছে। পরে আমি পড়ালেখা করতেছি, পড়ালেখা করতে করতে হঠাৎ করে আমার বড় ভাই যে উনি অসুস্থ হইল। আচ্ছা। অসুস্থ হইল মানে সে বাহিরে যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিছে, বাহিরে যাবে। আচ্ছা। বাইরে টাকা পয়সা জমা দেওয়ার পরে ওই মেডিকেল করছে, যে মেডিকেলে ধরা পড়ছে যে দাওয়াত হয়েছে পেটে। ওকে। পেটে দাওয়াত দেওয়ার পরে এখন ওরা বলতেছে দাওয়াত থাকলে তো মেডিকেলে আনফিট, ওকে, ফিট হবে না। পরে এটা আগে ঠিক করো, পরে আমরা মেডিকেল আবার নতুন করে করবো। পরে ওই দাওয়াতের জন্য 3টা ওষুধ দিছে, যে 2টা করে খাইবা। আমার বড় ভাই কি করছে, শুনে নাই, ভুলে 3টা খাই ফেলাইছে একসাথে। আচ্ছা। বড় ভাই বলতে আপনার কোন সময়ের গল্প এটা? তখন আপনার বয়স কত? তখন আমার বয়স হলো 8 বছর। 8 বছর। স্কুলে যান তখন আপনি? জি, তখন আমি স্কুলে যাই। কোন ক্লাসে পড়েন? তখন আমি 3তে পড়ি। 3তে পড়েন। আচ্ছা। তারপরে হলো 3টা ওষুধ খেয়ে ফেলাইছে। ওষুধ খাওয়ার পরে আমার বড় ভাইয়ের পেটের নাড়ি ছিঁড়ে গেছে। আমরা তো প্রথম বুঝতে পারিনি কি হয়েছে, পরে মানে পাতলা পায়খানা শুরু হয়েছে, এটা আর কমে না, ওই ওষুধ খাওয়াই স্যালাইন খাওয়া কমে না। পরে বিভিন্ন হাসপাতালে, আমাদের ওই জায়গায় উপজেলা জেলা হাসপাতালে, বিভিন্ন হাসপাতালে নিয়ে দেয়, খালি রিটার্ন দেয়। আচ্ছা। কেউ কিছু বলতে পারে না। পরে আমার বাইরে বাসায় নিয়ে পড়ছে। পরে আমার মাই যে জায়গায় কাজ করতো বুয়ার, ওই অফিসের এক স্যার ছিল, ও এর সাথে যোগাযোগ করে বলছে তাইলে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসছে, ঢাকা মেডিকেলে নিয়ে এসে ভর্তি করছে। ভর্তি করার পরে সরকারিটায় ভর্তি করছে প্রথম, পরে বলে যে সরকারিটা ভর্তি করলে এই চিকিৎসা হইব না, আপনি বেসরকারিটায় ভর্তি করেন। পরে ওই মালিকের দ্বারা বেসরকারি মেডিকেলে ভর্তি করছে। আচ্ছা। ভর্তি করার পরে ওরা ওই 2003-এর শেষ দিক দিয়ে, পরে ওরা বলতেছে টাকা লাগবো, 2.5 লাখ টাকা লাগবে। আচ্ছা। এটা পেটের নাড়ি ছিঁড়ে গেছে। আচ্ছা। সম্পূর্ণ 3টা নাড়ি ছিঁড়ে গেছে। ওকে। আপনার বাবা কি করতো ওই সময়? ওই সময় আমার বাবা 4 দোকান ছিল। 2.5 লাখ টাকা অনেক টাকা। 4 দোকান ছিল। পরে ওই সময় 2.5 লাখ টাকা লাগবো, এই টাকা পাইবো কই, টাকা নাই। পরে আমাদের যে বাড়ি ছিল, ওই বাড়িটা একজন কাছে 90,000 টাকা বন্ধক রাখে। নাম ছিল হইলো, খ্রিস্টান ছিল, আমার ভাইয়ের ফ্রেন্ডই ছিল, মানে দেশের থেকে আসছিল, আসার পরে কেউ হেরে রাখে না খ্রিস্টান দিয়ে। পরে আমার ভাই নিয়ে আঙ্গ বাসায় রাখছে। ওকে। ওই জায়গা থেকে বন্ধুত্ব সম্পর্ক। পরে ওই আমার বাবা বলতেছে যে বাবা তাইলে কিছু টাকা পয়সা দিয়ে আমার চালাও। কয় যে কাকা এইভাবে তো টাকা পয়সা দেওয়া যায় না, যদি আপনি বন্ধক হিসাবে নেন তাহলে আমি 90,000 টাকা দিতে পারব। পরে কয় আচ্ছা ঠিক আছে, 90,000 টাকা তুমি দিলে বন্ধক হিসাবে তুমি 2 বছরের মেয়াদ দিয়ে একটা স্ট্যাম্প করে তুমি 90,000 টাকা দাও। পরে 90,000 টাকা দেয়, ওই বাড়ি বন্ধক থেকে 90,000 টাকা নেই। পরে আমাদের বিভিন্ন জায়গায় আমার যে মা ওয়ারিশ পাইতো, সেই ওয়ারিশের জায়গাও কিছু বিক্রি করে পরে আমার আম্মা যে অফিসে চাকরি করতো, ওই জায়গা থেকে 50,000 টাকা ওই সময় দেয়। দেওয়ার পরে এইভাবে ওই অপারেশনটা করায় কমপ্লিট হয়। পরে আমার ভাই সুস্থ হয়ে বাড়িতে আসে। আসার পর থেকে তখন আমার বড় ভাই বিয়ে হয়েছে। পরে আসার পরে ভালোই কয়দিন গেছে, যাওয়ার পরে মাথার সমস্যা হয়ে গেছে, ব্রেনের সমস্যা হয়ে গেছে, উল্টাপাল্টা করে, মায়ের দূর করে, কেউ দেখতে পারে না, এরকম পাগলামি করে। পরে এরকম করেই চলতেছে। পরে যে ওই যে 90,000 টাকা বন্ধক নিয়েছিলাম বাড়ি, ওই বাড়িটা পরে হ্যাঁ আমরা টাকা 1 বছর আর 2-3 মাস আগেই বলছি যে তাহলে টাকা নেন। আমার মামারা টাকা দিছিল, এখন ওই টাকা ওরা নিব না, বলছে এই বাড়ি আমরা একবারে নিয়ে গেছি।
ওকে একবারই নিয়ে গেছি, এই টাকা আমরা আর বাড়ি দিব না, আপনারা বাড়ি থেকে নাইমা যান। পরে আমাদের যে এলাকার যে এই গণ্যমান্য ব্যক্তি আছে ওদেরকে কিছু টাকা পয়সা ওরা খাওয়াইছে। আচ্ছা আমাদের ওই সময় টাকা পয়সা ছিল না যে কেউ রে খাওয়ামো বা দিমো, এরকম কোনো ছিল না। 90,000 টাকা খুব কষ্ট করে ব্যবস্থা করছিলাম, পরে হেরা নেয় নাই। পরে না নিয়ে আমাদের হইলো বাড়ির থেকে নামাই দেয় মানুষজন দিয়া। পরে আমরা নাইমা এসে পড়ি। পরে আমার আম্মা যে জায়গায় আসছিল, যে অফিসে চাকরি করতো, ওই অফিসের কোয়ার্টারে আমাদের থাকতে দিছে। ওকে পরে ওই কোয়ার্টারে থাকিয়া পরে আমার আম্মা তো ওই জায়গায় চাকরি করে, আমার আব্বা চার দোকানদারি করে। পরে আমি মাঝখানে পড়ালেখা টাকা পয়সা দিতে পারে নাই, আমার পড়ালেখা বন্ধ, মানে স্কুলের 8-9 মাসের বেতন জমে গেছে। এই স্কুলে টাকা দিতে পারে না, এই স্যারেরা বলে টাকা দিতে পারো না, ক্লাস করো, টাকা না দিতে পারলে স্কুলে আসবে না। পরে এরকম বলতো। পরে আমি পরে রাগ করে আর স্কুলে যাই না, যে স্কুল আর করবো না। ওকে স্কুল আর করবো না, আমি চাকরি করব। তখন আমার বয়স 9 বছর। 9 বছর হাফ প্যান্ট পিনতে, তখন হাফ প্যান্ট পরি। আচ্ছা ওই বয়সে পরে আমি এই জিরানি বাজার যাই। জিরানি বাজার যাই, আমার এক স্বাস্থ্য ভাই ছিল, ওই ভাইয়ের সাথে জিরানি বাজার যাই, যাইয়া হেলপারিতে ঢুকি। ছাপ্পনটাকে ফ্যাক্টরি হেলপারিতে ঢুকি। 630 টাকা বেতন। 630 টাকা বেতন ধরে পরে ওই জায়গায় 1.5 মাস কাজ করি। 1.5 মাস কাজ করার পরে অপরার হই। অপরার হয়ে ওই জায়গায় 6 মাস কাজ করে আবার ওই জায়গার থেকে অন্য জায়গায় যায় চাকরি নিই। চাকরি নিয়ে পরে আমার ওই জায়গা থেকে আইসা আমাদের এই গাজীপুরে আইসা সাদমা গার্মেন্টস আছে, ওই জায়গায় চাকরি নিয়েছি। আচ্ছা এইদিকে এলো আমার মা আর আমার বাবা। তো পরে ওই যে ওই 90,000 টাকা যে গুছাইছিলাম ওই বাড়ির জন্য, তখন কি ওই যে আমার বাবা যে চার দোকানদারি করতো, ওই টাকাটা ওই টাকার জন্য ওই দোকানটা বিক্রি করে দিছিল। দোকান বিক্রি করে দেওয়ার পরে পরে হ্যাঁ আর হইলো কিছুই করে না ওইখান থেকে। পরে হইলো বাসায় থাকে আর হ্যাঁ বাড়ি কাজ করতে পারে না হাটের সমস্যার জন্য। ওকে পরে আমি ওই সাদমা গার্মেন্টসে চাকরি নিয়েছি। সাদমা গার্মেন্টসে চাকরি নিয়ে আমাদের ভালোই চলছিল। পরে আমাদের বাড়ি নাই, পরে আম্মা চাকরি করে, পরে আমি চাকরি করি। পরে এই আমাদের কিছু টাকা গুছাইয়া পরে 2,80,000 টাকা দিয়ে একটা জমি নেই। আচ্ছা জমি নেওয়ার পরে ওই বাড়িতে আমরা যাই 2010 সালে। 2,80,000 টাকা দিয়ে কিনার পরে 2010 সালে ওই বাড়িতে যাওয়ার পরে আমার বাবারে একটা ছোট দোকান দিয়ে দিই বাড়ির মধ্যেই। ওই দোকান করে আমার মায়, আমি চাকরি করি। এর মধ্যে এই গ্যাসের লাইন নেওয়ার জন্য 50,000 টাকা লোন তুলে। লোন তুলে 50,000 টাকা গ্যাসের লাইন নেয়। আর এমনি লোন অনেক কিস্তি তুলে, মানে এটা আমি জানি না, আমার অজান্তে। কে তুলে এটা? আমার বাবা। আচ্ছা আমার বাবা তুলে মানুষের দেয়, খরচ করে ভাঙে, এটা মানে জানি না। আমি জানি যে হলো 50,000 টাকা তুলছে গ্যাসের এই টাকা। পরে আরেকটা কিস্তি তুলে যে ঘর ঠিক করবো। আমার বাবা ঘর ঠিক করার জন্য 30,000 টাকা তুলে। পরে ওই টাকাটাও আমার জানাইছে ঘর ঠিক করার জন্য। পরে 15,000 না 16,000 টাকা দিয়ে মানে চালের টিন পাল্টাইছিল। পরে ওই টিন পাল্টায় পরে ওই ঘর ঠিক করছে। পরে ওই 60,000 আর হইলো ওই 30,000, 80,000 টাকার কথা আমি জানি। পরে যে বিভিন্ন জায়গা থেকে মানুষের কাছ থেকে একজনে বললো যে এই 1 লাখ টাকা নিচে মাসে 20,000 15,000 টাকা লাভ দিছে প্রতি মাসে। পরে লাভ দেওয়ার পরে এইভাবে অনেক ঋণ হয়ে গেছে। পরে আমরা বুঝতে পারি না। পরে বিভিন্ন লোকজন বাড়িতে আসে, আইসা টাকার লিগে চাপ দেয়, টাকার জন্য চাপ দেয়। আর পরে আমরা কই যে তুমি এত টাকা ঋণ করছো, কি করছো, কারে দিছ, আমাদের সাথে বলে না। কথা যদি বলি তাইলে ঝগড়া করে। আচ্ছা আমার বাবা। আচ্ছা পরে বললাম যে তাইলে এই টাকা এখন কেমনে দিমু, মানুষ যে এইগুলা করতেছে, আইসা
এই গ্যাঞ্জাম করে টাকা পয়সা, এখন কি করবা। পরে আমার আব্বা করলো কি, চলে গেল। আচ্ছা, চলে যাওয়ার পরে চলে গেল বলতে? চলে গেল মানে মানুষের টাকা দেওয়া লাগে, হ্যাঁ, মানুষে চাপ দেয়। হ্যাঁ, যাইব হইলো, হ্যাঁ পিসাবা ছিল, বলছে আমি পীরের বাড়িতে যাইতেছি। আচ্ছা, মানে পালাই গেছে আর হ্যাঁ, কি। পীরের বাড়িতে যাইতেছি, পীরের বাড়ির কথা কইয়া হ্যাঁ গেছে গা। মানে পালাইছে আর কি। হ্যাঁ, কত টাকা ঋণ তখন আপনাদের? তখন আমাদের 15-16 লাখ টাকা ঋণ। ওরে বাবা, এই টাকাতে কি করছে? কি করছে বলতে পারি না, বলে না। আচ্ছা, 16 লাখ টাকা ঋণ কি করছে জিগাইলে বলে না, কয় আমি কি খাইছি এ বলে না। আমাদের ওই রকম ভাবে যে আমাদের মানে কিছু করে নাই, আমাদের হিসাবে কিছু করে না, খালি এমনি হিসাবই দেয় না। আমি খালি আমার জানা মতে ওই 80,000 টাকা ঋণ। পরে পালাই গেছে। এই পালাই যাওয়ার পরে এই আরো লোকজন আইছে, লোকজন আওয়ার পরে আমার মামার কাছ থেকে নিছে 4 লাখ টাকা। আমার মামার কাছ থেকে যে 4 লাখ টাকা নিছে, এটা আমি জানছি নিয়ার 2 মাস পরে বলছে যে এলো বাড়ি বন্ধক থুয়া। তখন আমাদের বাড়িতে রুম ছিল 13টা, রুম ভাড়া পাইতাম 10,000 টাকা। 10,000 টাকা রুম ভাড়া পাইতাম। পরে 8,000 টাকা ওই 4 লাখ টাকা যে নিছে, ওই 4 লাখ টাকা 8,000 টাকা পাইব, মানে নিব আমাদের কাছ থেকে। আচ্ছা, ঘর ভাড়া বাবদ হিসাবে। পরে এর কাছে 4 লাখ নিচ্ছে, নেওয়ার পরে এই কিছু টাকা ঋণ কমাইছিল, মানে ওই যে 16 লাখ টাকা যে ঋণ করছে, এই দিয়ে কিছু টাকা ঋণ কমাইছে। কমাইয়া পরে আর যেগুলা পারে না, পরে যেগুলা বেশি চাপ দিছে থুইয়া গেছে গা। পরে থুইয়া যাওয়ার পরে তো সবাই আমার মারে ধরে দিন রাত, মানে 24 ঘন্টায়। আচ্ছা, আমার মারে আয়া টাকার জন্য অপমান করে, টাকা নিব, মারবো, হ্যান এরকম বিভিন্ন জনে। পরে আমার মাই কয় তাইলে এরকম এইভাবে কিভাবে বাঁচা তখন যাবে? আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি পড়ি না, তখন তো চাকরি করি আমি। চাকরি করেন, বয়স কত আনুমানিক? তখন হইলো আমার 9 বছর বয়স। আচ্ছা। না তো 2010-এর পরে বয়স হয়েছে আমার এই 15-16 বছর তখন। আচ্ছা, এই পরে বললাম যে তাইলে কিরকম, এই চাকরি বাকরি করি না, এই ই করা লাগবো, মানুষের টাকা পয়সা তো দেওয়া লাগবো। তো টাকা পয়সা এটা এলো 2018 কথা। আচ্ছা, 2018 সালে টাকা পয়সা দেওয়া লাগবো। টাকা পয়সা না দিলে মানুষ তো হইলো অত্যাচার করতেছে, এইভাবে তো বাঁচা সম্ভব না। পরে আমার মা বলে তাহলে কি করবো, বাড়ি বেচে দিয়ে দিই, যে যা পায় আমার যদ্দূর সমর্থ হয় আমি দিয়ে দিই। তখন কত টাকার ঋণ? তখন হইলো 16 লাখ টাকা। তখন 16 লক্ষ টাকা ঋণ? 16 লাখ টাকা ঋণ। আমার মামার 4 লাখ কি হইতো এর? টাকা। 16-র সাথে আরো 4 লাখ, হ্যাঁ 20 লাখ টাকা ঋণ। এই নিয়ে কি করছে আপনার এই টাকা নিয়ে? কি এইটা করছে বলে না। বাবা? হ্যাঁ, আমার বাবা অদ্ভুত কথাবার্তা বলে না। আমি শুধু জানতাম হইলো ওই আগে 80,000 টাকা, আর পরে যে মামার কাছে নিয়ে 4 লাখ আমার টাকা দিবি, নয় বাড়ি আমার নামে লিখে দিবি। মানে যারা পাওনাদার তারা কি করতো? পাওনা দাঁড়াইয়া ওই বাড়িতে হুমকি দামকি দিত, ওই বাড়ি লিখে দেন। পরে মানে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বাড়ি কতটুকু জায়গার উপরে আপনার? বাড়ি ছিল হলো এই প্রথম 5.5 ডিসিম জায়গার উপর। 5.5 ডেসিবেল? হ্যাঁ, খাসের জমি, এটা রেকর্ডের না। ওকে। রুম ছিল 13টা। পরে আমার মাই কি করলো, অর্ধেক। 13টা মানে কি ভাড়া দিতেন আপনারা? হ্যাঁ, ভাড়া দিতাম। কোথায় এটা? গাজীপুরে? এটা গাজীপুরে। আচ্ছা, তারপর? পরে আমার মাই অর্ধেক জমি কি করলো, 4টা রুম সহ কলেপার সাপ্লাই সহ 3,60,000 টাকা বিক্রি করলো। আচ্ছা, বিক্রি কইরা আমাদের ওই জায়গায় একটা কিস্তি ছিল সাজেদা ফাউন্ডেশন, ওই কিস্তিতে এই 1.5 লাখ টাকা তুলছিল, ওই জায়গায় দিল। ব্র্যাকের কিস্তি তুলছিল, ওই জায়গায় দিল। দিয়ে 3,60,000 টাকা আমার মামার কাছ থেকে নিয়ে, আমার বাবা যাওয়ার পরে আমার মামার কাছ থেকে, মেজো মামার কাছ থেকে 60,000 টাকা নিছে, নিয়ে কিস্তি চালাইছে। কিস্তি চালানির পরে ওই বাড়ি বেচার লগে লগে হের কাছে টাকা দিছে, আমার মামা 60,000 টাকা উনতিকে রাইখে দিছে। রাইখে দিয়ে পরে আমাদের 3 লাখ দিছে। আমরা 3 লাখ দিয়ে কিছু মানুষের কিস্তি টাকা পরিশোধ করছি।
কিস্তি টাকা পরিশোধ করার পরেও পরে দেখা গেছে আরো 8-9 লাখ টাকা পাইবো। 9 লাখ টাকা পাইবো, এখন আর আমার মামা পাইবো 4 লাখ টাকা। মানে কিস্তির হিসাব করছি, আমরা আমাদের সঞ্চয় আছে হইলো 1,10,000 টাকা, আর কিস্তি পাইবো হইলো 8,40,000 টাকা, আর হইলো আমার মামা পাইবো 4 লাখ টাকা। আর রুম ছিল হইলো আমাদের 6টা, ওই জায়গায় 6টা রুম ছিল, গোসলখানা ছিল না, বাথরুমও ছিল না, কিছুই ছিল না, মানে অর্ধেক বিক্রি করার পরে। পরে মানুষ আরো চাপ দিতেছে যে তুমি ওদের দিলে আমাদের দিবে নাকি, ওদের টাকা পয়সা দিলে আমাদের দিবে নাকি। পরে টাকা পয়সা এখন কেমনে দিমু, ওটুক তো বেচা লাইছে। এখন আমাদের বাড়ির যে মূল্য ওই হিসাবে কেউই দাম কয় না, মানে যেনে 8 লাখ হেনে কয় 4 লাখ 3 লাখ এরকম করে দাম কয়। পরে একজনে 4.5 লাখ টাকা দাম কইলো ওটুক। পরে আম্মা কয় যে দিয়ে দিই, এইভাবে তো চলা যাবে না, এটুক দিয়ে আর যারা পাইবো তাদের সব টাকা দিয়ে দিই। আমি বললাম যে এই টাকা দিয়েও তো তুমি সবাইরে দিয়ে হইব না, কই হইলো 8-9 লাখ টাকা, আমার মামা পাইবো হইলো 4 লাখ টাকা, তাহলে তুমি এইগুলা টাকা কি দিয়ে দিবা? তুমি বাড়ি বেচবা 4,50,000 টাকা, তাইলে এই 8 দিয়ে কেমনে দিব আমরা? এই মাসে তো আঙ্গ ধরবই, তাইলে বাড়ি বিক্রি করে করবো কি আর না করে করবো কি? পরে বললো, পরে আমি বললাম তাহলে এক কাজ করি, বাড়ি বিক্রি করার টাকা আমরা হাতে না নিয়ে আমাদের যে চেয়ারম্যান আছে চেয়ারম্যানের কাছে আমরা যাই, পরামর্শ করি যে এরকম এরকম আমাদের বাড়িঘর যা ছিল আমরা সব বিক্রি করছি, বিক্রি করে এই টাকা ওখানে এরকম এরকম মানুষে পাইবো, এই দিদি আঙ্গ করে দেয়, তাছাড়া আঙ্গ মরা ছাড়া কোনো বুদ্ধি নেই। পরে চেয়ারম্যানের কাছে আমি গেলাম আমার মারে নিয়ে। পরে চেয়ারম্যানের বললাম যে এরকম এরকম মামা ঘটনা, এই টাকা এখন 4,50,000 টাকা বাড়ির দাম আইছে, এখন এরকম এরকম কিস্তি 8.5 লাখ টাকা পাইব। এখন আমি এই 8.5 লাখ টাকাই দিব না আমার মামারে 4 লাখ টাকাই দিব? আমার মামার চাপ দিতেছে। এখন আমি কি করবো? আমার একটা বুদ্ধি দেন, আমার বাঁচা লাগবো। আমার এই ভাই একটা পাগল, আমার মা, আমার ওই সময় আবার আমার মেয়ে হয়েছে। আমি যদি এখন বাড়ি বিক্রি করে দেই তাহলে আমি যা কই দাঁড়ামো? আমার কেউ সহযোগিতা করার মতো কোনো লোক নাই, যে আমাকে 500 টাকা একদিন দিয়ে চালাবে ওইরকম আমার লোক নাই, আমার মামারাও আমাকে দেখে না। পরে কয় ঠিক আছে, তুমি যদি 4,50,000 টাকা বাড়ি বেচা পারো তাহলে তোমরা টাকা নিও না, যে বাড়ি নিব হেরে নিয়ে আমাদের ইউনিয়ন পরিষদে আসবা। পরে আসলাম, আইসা পরে হের কাছে গেলাম। পরে যাওয়ার পরে হ্যাঁ বললো না আমি 4,50,000 দিয়ে নিবো না বাড়ি। হ্যাঁ, আচ্ছা, 4,50,000 টাকা দিয়ে নিবো না বাড়ি। আমি কই কে নিবেন না? কয় না আমি নিবো না। আপনারা যে বাড়ি বিক্রি করার চিন্তা ভাবনা করতেছিলেন, বাড়ি বিক্রি করে থাকবেন কোথায়, এরকম চিন্তা ভাবনা ছিল? হ্যাঁ, এরকম আমি চিন্তা ভাবনা করছিলাম ওই চেয়ারম্যানের কাছে। না আমি চিন্তা ভাবনা কইরা তো থাকবো কোথায়, এটা তো এখন ওই ঋণ পাইবো, যে ঋণের চিন্তাই ঘুম আসে না, থাকা তো পরের বিষয়। হ্যাঁ, আচ্ছা, মানে ঋণের জন্যই, মানে আমার মা অলরেডি ওই সময় অর্ধেক মেন্টাল হয়ে গেছে। আর বাবা কই? বাবা তো গেছে। হ্যাঁ। কয় ভাই আপনারা? আমরা 2 ভাই 1 বোন। আর বড় ভাই কি করতেছে? বড় ভাই যে পাগল, অপারেশনের পর থেকে 6 মাস, মানে অপারেশনের 6 মাস পর থেকে ওর মাথা, হ্যাঁ পাগল, ফুল পাগল, ফুল পাগল। আমার হ্যাঁ, আমার ঘরে, আমার বাড়িতে 10-13টা রুম ছিল, ওর জন্য ভাড়া হইতো না। ও, মানে ওর জন্য পুরা বাড়ি খালি থাকতো, কোন সময় ফুল ভাড়া আমরা দিতে পারতাম। আর আপনার ছোট বোনটা? আর আমার ওইটা আমার বড় বোন কি করতো? বোন বিয়ে দিয়ে দিছিলাম। আচ্ছা, তারপর পরে ও তো পাগলে ওরে ঘরে বাঁধাছে। পরে হইলো চেয়ারম্যানরে যে বললাম যে এরকম এরকম 4.5 লাখ টাকা দাম কয়, এরকম ঋণ। পরে আর আমার যে ভাই আছে পাগল, এখন আমি এরে নিয়ে যামু কই? এখন তো আমার ঋণের লিগা মানুষে চাপ দিতেছে। এখন চেয়ারম্যানে বললো যে হইলো ঋণ তো দিতে হইব, এখন কম পারস বেশি পারস দিয়ে মাপ চাওয়া লাগবে। এখন যে জায়গায় 5 টাকা পাই ওই জায়গায় 1 টাকা দিয়ে মিটার লাগবো, আমি তো আর তোরে টাকা ছাড়া মিটাই দিতে পারুম না। পরে আমার চেয়ারম্যান বললো তাহলে তোমার বাইরে করো, পাবনা হাসপাতালে থুয়ে হও। আমার বড় ভাইয়ের কথা বললো।
পরে পাবনা হাসপাতাল থুয়ে আর হইলো 4,50,000 টাকা দিলে ওন থেকে তুমি 30,000 টাকা রাখবা তোমার ভাইয়ের জন্য। তোমার বাইরে ওই টাকা দিয়ে পাবনা নিয়ে যায় রাইখে আইবা। পরে পরে আসার পরে ওই জায়গাতে আসার পরে পরে যে বাড়ি নিব ওনারে বললাম তাইলে টাকা আপনি কবে দেবেন? কয় না আমি 4,50,000 টাকা দিয়ে বাড়ি নিম না। কত দিয়ে নিবেন? কয় আমার 4,30,000 টাকা দিলে আমি নিম। আচ্ছা। পরে ওই জায়গায় 20,000 টাকা কমে গেল। পরে 4,30,000 রাজি হইলাম, কারণ হইলো কেউ নেয় না বাড়ি। আর হইলো ব্যাংকের থেকে আবার আমার খালাতো ভাইয়ের জমির দলিল দিয়ে আমার বাবায় টাকা তুলছাল। ওই দলিলের লিগে আমার মানে আমার মাইরে হালাইব এরকম অবস্থা। আমার মামাতো ভাই কয় আমার জাগার দলিল আইনে দে, নয় তগো মাইরে হালাম, এরকম হুমকি দিত। পরে এখন হইলো জাগার দলিল আনবার গেলে ওই ব্যাংকে দেওয়া লাগবো 1 লাখ টাকা, ব্র্যাক ব্যাংকে 1 লাখ টাকা দিয়ে পরে ওই জাগার দলিল ওই যে সময় 3,60,000 টাকা বেচলাম না, ওই সময় ওই টাকাটা দিয়ে হ্যাঁ দলিল এনে দিয়ে দিই। পরে বাড়ি বিক্রি করার পরে 4,20,000 30,000 দিল। দেওয়ার পরে চেয়ারম্যানের হাতে দিল 4 লাখ টাকা। 4 লাখ টাকা দেওয়ার পরে পরে আমারে বললো যে যা ঋণ পাইব তোমাদের সবার লিস্ট করে বইলা দিবা যে এত তারিখ তুমি টাকা দিবে। পরে আমি সব বললাম যে এত চেয়ারম্যান অফিসে গেছিলাম, আমার বইলা দিছে এত তারিখে মিটিং আছে, ওই মিটিংয়ে গেলে আপনাদের সমস্ত টাকা পয়সা দিয়ে দিব, কিন্তু ওই তারিখে থাকাই লাগবো। যদি না থাকেন তাহলে আমি টাকা পয়সা দিয়ে পারব না, কারণ আমি তো বাড়ি বিক্রি করে ওই জায়গায় টাকা দিব, তখন তা আমার কাছে আর কিছুই থাকবো না যে আপনাকে পরবর্তী চাইলে আমি দিতে পারব। পরে হইলো ওই বাড়ি বিক্রি করে দিলাম চেয়ারম্যানের কাছে। পরে চেয়ারম্যান 1 মাস পরে ডেট দিল যে এটা নিয়ে বুম। টাকা চেয়ারম্যানের কাছে? হ্যাঁ, টাকা চেয়ারম্যানের কাছে। হ্যাঁ, টাকা চেয়ারম্যানের কাছে, আমাদের কাছে না। আমাদের কাছে 30,000 টাকা দেয় নাই, তাও দিব মানে যে সময় আমরা বাড়ি ছাইরে আমু তখন ওই 30,000 টাকা দিব। ওই যে আমার বড় ভাই পাগল যেটা ওইটারে পাবনা থুয়ে বের। পরে চেয়ারম্যানের কাছে 1 মাস পরে আমরা বইলাম, বহার পরে যে যা পাইতো সবাইরে ডাকলাম। ডাকার পরে কিস্তি মিস্তি সার মান আমার মামা টামা সবাইরে ডাকলাম। ওখান হইলো আমার মামা যে 4 লাখ টাকা পাইব ওই টাকার লিগে মনে করেন আমার মামারে মাইরে হালাইব, এরকম অবস্থা। আমার মামা তো ভাই 2টা হেরে চাপ। ওখানে আমার মামা কান্দে, অসুস্থ ডায়াবেটিসের রোগী, হ্যাঁ কান্দে, কয় তো গোটে হের লিগে আমার মাইরে হালায়, আমার মারে। আমার মামা নিউ যেরকম টাকার লিগে হের লগে কথাবার্তা কয়, আমার মামা তো ভাই ওই রকমই করে। পরে আমি মামারে বললাম যে দেখ এখন তো টাকা 4 লাখ চেয়ারম্যানের কাছে আছে, এখন আমার কাছে টাকা নাই, যদি আমার কাছে থাকতো তুঙ্গ আমি বেশি অর্ধেকটি দিতাম, দিয়ে আর বাকি ডিমান্ডেরই দিতাম। এখন তো আমার কিছু করার নাই, এখন চেয়ারম্যানের কাছে টাকা, এখন কারে কয় টাকা দেয় আমি তো কিছু কই পারব না। এখন যে যা দেয়, এখন তোমার চেয়ারম্যানে যে কয় টাকা দেয় তুমি নেও, পরে আমি তোমারে আস্তে আস্তে কিছু কিছু করে টেহা চাকরি বাকরি করে তোমারে দিমু। হ্যাঁ গো, এই আশ্বাস দিয়ে রাখলাম। পরে চেয়ারম্যান অফিসে গেছি আমার মামা সবাইরে নিয়ে, যাওয়ার পরে সবাইরে যে যা পাইতো কিস্তি সারে গো 2 লাখ টাকা দিয়ে সব মিটাই দিল। পরে আর আমার মামারে আমার ওই চেয়ারম্যানের ভাই ছিল আবার একটা, ওই বাইরে যায় আমার মেজো মামা ধরছে যে মামা এরকম এরকম ঘটনা, এই আমার ভাই 4 লাখ টাকা পায়, এখন ওরা তো 4 লাখ টাকা দিছে, যেভাবে ওই আপনি চেয়ারম্যানরে কইয়া 2 লাখ টাকা হেরে দিয়ে হইবেন আর 2 লাখ টাকা দিয়ে সবাইরে এটা মিটাই দিবে। পরে আমার মামা বলার পরে কয় ঠিক আছে আমি এটা দেখতাছি। পরে হইলো চেয়ারম্যানে বলছে, পরে মনে হয় তাই করছে। পরে 2 লাখ টাকা দিয়ে সবাইরে মিটাই দিছে। দেওয়ার পরে আর 2 লাখ টাকা আমার ছোট মামারে দিয়ে দিছে। দেওয়ার পরে ওই আমরা পরে আইসা পড়ছি। আইসা এখন বাড়ির থেকে নাইমা যাওয়া লাগবো, এখন বাড়ির থেকে নাইমা যাওয়া লাগবো। এখন কই যামু, এই বাড়িঘর বেচছি, এই পাগল বাইরে নিয়ে কেউ এলাকায় জায়গা দেয় না, কেউ রুম দেয় না, কয় এটা পাগল, এটা নিয়ে কেমনে থাকবো, কেউই রুম দেয় না। পরে থাকবো কই? পরে আমার বড় মামার বাড়ি আইলাম। আমার বড় মামার বাড়ি আসার পরে
পরে মামারে বললাম যে মামা এখন তো কেউ রুম দেয় না, তাহলে কি করবো? কয় এই পাগল নিয়ে আমার বাড়িতে থাকুন যাবে না, আমার বাড়িতে থাকলে বাড়িটা যে ডিয়াসে যাইব গা, পরে আমি কি খাম? আচ্ছা। পরে আমি কইলাম তাহলে এই একটা রাত রাহো, পরে আমরা নিয়ে পাবনা দিয়াম। আচ্ছা পরে এক রাত থাকলাম, থাইকে নিয়ে গেলাম আমরা পাবনা। আচ্ছা আমার খালাতো বাইরে নিয়ে সহ গেলাম পাবনা। পাবনা যাওয়ার পরে পাবনা হাসপাতালে গেছি, হাসপাতালে যায় পরে ওই রকমভাবে কোনো ব্যবস্থা করা পারিনি। হুম এখন বেসরকারিভাবে এই ব্যবস্থা হয়, ওনে টাকা চাইলো 25,000 টাকা, মানে 25,000 টাকা 2 মাস থাকবো, আবার 2 মাস পরে আরো 25,000 টাকা দেওয়া লাগবে। হুম মানে রাখবো টোটাল 6 মাস। 6 মাসে আপনার টাকা নিব 75,000। হুম তাই আমাদের কাছে টাকা আছে 30,000, আচ্ছা। আর টাকা নেই এই যাইতে। ওখানে রাখার জন্য এত টাকা চাচ্ছে? হ্যাঁ, সরকারিটাই পারিনি। আচ্ছা, বেসরকারিটা? হ্যাঁ, বেসরকারিটাই। সরকারি হাসপাতালে ভর্তি করতে যায় হয় নাই। আচ্ছা পরে বেসরকারিটায় চেষ্টা করলাম, পরে বললো যে এত টাকা লাগবে। পরে সরকারিটা অনেক ঘোরাঘুরি করলাম, একজন লোক ধরলাম, তাহলে টাকাও দিলাম 3,000, হুম কোনো কাজ হইল না। পরে দেখি এই লোক নাই, আহে না, টাকা নিয়ে গেছে আর আহে না। পরে আমরা রিটার্ন আইলাম আবার ওই বাই নিয়ে, কারণ 75,000 টাকা ওই জায়গায় থুয়ামু, পরবর্তীতে তো টাকা আর দিতে পারুম না, হুম কিভাবে থুয়ামু। পরে ওই বাই নিয়ে আসলাম, আইসা পরে এলো এই আমার মামার বাড়িতে আসলাম। মামা বললো যে না, আমি ওরা রাহারাম না, ওরা রাখলে আমার রুম যেটি আছে সব খালি হয়ে যাবে, হুম তাইলে আমি টাকা পাম না, আমি চলতে পারব না। হুম পরে আমি রুম নিলাম এক জায়গায় 3টা। আচ্ছা আমার পাগল এক ভাই, ওইটার তো ঘরে আটকাই রাখা লাগে। হুম এক রুম নিলাম, রুম ভাড়া 2,000 করে, 3 রুম 6,000 টাকা। হুম পরে 3 রুম নিলাম, নিয়ে পরে এদিক দিয়ে আমার মায় একবার পুরোপুরি পাগল হয়ে গেল। মাও পাগল হয়ে গেল? হ্যাঁ, মাথার বেন সরে আমারে কামড়ায়, আমার বাপেরে মারে। আমার বাপে ওই টাইমে ফিরে আইছে। আচ্ছা ওই যে চেয়ারম্যানের কাছে যে সময় আমরা টাকা পয়সা দিছি, দেওয়ার পরে ঝামেলা শেষ হয়েছে, তখন হ্যাঁ আইছি। আচ্ছা। আর পরে এখন মা পাগল, এখন এই মা নিয়ে মা পাগল, ভাই পাগল, থাকার জায়গা নাই। থাকার জায়গা নাই। পরে আপনি বিয়ে শাদী করছেন না? হ্যাঁ, বিয়ে করছি। ও, বিয়ে করে ফেলছেন? হ্যাঁ, তখন বিয়ে করছি। তারপর? আমি বিয়ে করছি 14 সালে। আচ্ছা। পরে এই 14 সালে বিয়ে করছি। আর আমার মার হাসপাতালে ভর্তি করে থইলাম, কিছু টাকা ব্যবস্থা করে দাও। আমি আবার ডিউটি করতেছি ওই সময়, যে বেতন পাইলে তোমার আমি টাকাটা দিয়ে দিব। পরে কয় না, আমার কাছে টাকা পয়সা নাই, আমি দিতে পারব না। পরে হইলো একটা মোবাইল ছিল, ওই মোবাইলটা হইলো সকালবেলা বিক্রি করছি। তার আগে এই হাসপাতালে গেছি, একজন কাছ থেকে 3,000 টাকা নিয়ে আমি এই যে আমার সুমন্দিয়া শালা ছিল, ওই শালার কাছে 3,000 টাকা নিছি। নেওয়ার পরে হাসপাতালে গেছি। যাওয়ার অর্ধেক রাস্তায় উনি যে আমার আম্মা হয়ে গেছে, আইসা পড়ছে। কি হয়েছে? মানে হাসপাতাল থেকে বাইরে পড়ছে। আচ্ছা। বাসায় আইতাছে। এখন আমার আব্বা কইতেছে, ওই জায়গায় রাখা হারলাম না, স্যালাইন দিছে। এই জায়গায় যে ক্যানোলা লাগাইছিল, ওই ক্যানোলা টান দিয়ে একবার এই পর্যন্ত ফাইরে হালাইছে হাত। পরে হইলো প্রচুর বড় ব্লাড গেছে। পরে অমনি বাইন্দা সেন্দা আয়া পড়ছে। পরে কই ঠিক আছে, এখন টাকা পয়সাও নাই, তাহলে নিয়ে আহ। পরে নিয়ে এসে সকালবেলা পরে আমি এই মোবাইলটা বিক্রি করে ওই আমার শালারে টাকা দিলাম। পরে আমার মাও পাগল, ভাইও পাগল। আমার মামা কইতেছে, তাহলে আমার বাসায় তো রাখা যাবে না, এরকম যদি 2জনে পাগলামি করে তাহলে আমি কেমনে রাখুম। পরে হইলো আমি রুম নিলাম, 3টা রুম নিলাম। নেওয়ার পরে ওই বাসায় যায় এক রুমে বাইরে রাখলাম আটকায়, আর এক রুমে হেরে রাখলাম, আর এক রুমে আমরা। এখন 3 রুমে 6,000 টাকা ভাড়া। পরে আমি চাকরি করি। পরে এই সপ্তাহখানিক মানে অনেক বুঝাইলাম আমার মারে, আমার বইনে, আমার বউ, আমি, যে দেখো বাড়িঘর বিক্রি করে মানুষের ঋণ দিছ, তো কেউ আর টাকা পয়সা চাইবো না, আমরা চাকরি বাকরি করবো, যা এটা দিয়েই খাম।
হুম মানুষ ভাড়া থাকে না, জাগো বাড়ি ঘর নাই, হেরা কি চলে না, বাঁচে না। হুম আমার মারে অনেক বুঝাইলাম, বুঝানোর পরে মানে মানে এক সপ্তাহে হালকা একটু মানে সেন্স ফিরছে। আচ্ছা পরে সেন্স ফিরার পরে পরে আমি ডিডি করতেছি, পরে কইতেছে বাবা আমি এই জায়গায় থাকবো না। হুম কই তুমি কই থাকবা কও, তোমার জেনে ভাল লাগে আমি উনি রাখ, তুমি কই আচ্ছা। যাইবে। ওকে পরে আমার বাবা যে আগে একটা বিয়ে করছিল, আচ্ছা ওই ওই ঘরে বড় এক পোলা আছে, হুম কয় আমি হের কাছে হের ওই পোলার বলে যাম, ময়মনসিং থাকে। হুম পরে ওই হ্যারে ফোন দিলাম যে ভাই এরকম এরকম ঘটনা, হ্যাঁ তো আপনার মনে যায় থাকবার চাই, হ্যাঁ এরকম এরকম হয়েছে, ওখানে এই সাইডে কী করা যায় একটা ব্যবস্থা করেন। পরে কোনো সমস্যা নাই, তুমি দিয়ে পাঠাও। পরে আমার মাই কয় যে তাহলে বাবা তুই ওইনে থাকিস না, হুম তোরে থুয়ে যাম ওই জায়গায়, কেরা কি কয় মানুষে টেহা পায়, কেরা তোরে মারে দেখবো না, তুইও আঙ্গ লগে ল। কই তুঙ্গ লগে যায় আমি কি করবো, ময়মনসিং তো কোনো গার্মেন্টস গুর্মেন্টস নাই যে চাকরি বাকরি করবো। হুম পরে কয় ঠিক আছে তাইলে মাওনা যা, মাওনা যায় চাকরি কর, আমরা ময়মনসিং যাই গিয়া। হুম পরে কইলাম তুমি তোমার যদি ভাল লাগে তাহলে তুমি যাও। পরে হইলো ময়মনসিং গেছে, যাওয়ার পরে আমারে মাওনা থুয়ে গেছে, মাওনা যায় আমরা রুম নিছি একটা। হুম পরে বললাম যে তাহলে তুমিও থাকো আঙ্গ লগে, বাড়ি বেচার পরে যদি সবাই সিটাল বিডাল হয়ে যায় গিয়া, একজন একখানে থাকি, তাহলে এমনি তো চিন্তা ভাবনা করো, আরো বেশি করবা, হুম আরো বেশি সমস্যা হইব। কাকে বলতেছেন এটা? আমার মারে বলতেছে আচ্ছা যে তাহলে তো আরো বেশি সমস্যা হইব, হুম আরো বেশি চিন্তা করবা। কয় না বাবা তুই এলো এনে দেখ চাকরি বাকরি নিয়ে হারস নাহি, নিয়ে পরে আমরা আমনি। এখন যদি 2 রুম ভাড়া নেই তাইলে তো হইলো এই ভাড়া দিবি কোন দিয়ে, জি 2 রুমের 3 রুমের ভাড়া দিবি কোন দিয়ে, ভাই একটা পাগল ওইটা নিয়ে তো থাকুন যায় না এক রুমে, হুম তাহলে 3টা রুম ভাড়া কোন দিয়ে দিবি, চাকরি বাকরি নিস না, আগে চাকরি বাকরি নিয়ে পরে আমরা ওন থেকে আমনি। আচ্ছা পরে এই কথা কইয়া পরে ওই ভাইয়ের ওই জায়গায় গেছে, যায় ওই জায়গায় 2 দিন থাইকে আবার পাগলামি শুরু করে দিছে। হুম পরে পাগলামি শুরু করে দিছে, পরে আমি কই ঠিক আছে, আমরা মাওনা গেছি, মাওনা যায় রুম টুম নিছি, রুম হেরা নিয়ে থুয়ে গেছে। পরে থোয়ার পরে পরে আবার ফোন দিছি যে তোমরা আয়া পড়ো, এরকম করতেছে তাহলে একসাথেই থাকি। পরে এনে আইসে আয়া রুম নিয়ে দিছি, রুম নিয়ে মানে সকালে রুম নিয়ে দিছি, বিকালবেলা রুমের থেকে বাইরে রাস্তা দিয়ে ঘোরাঘুরি আর শিক্ষার, আমি বাড়ি যামু, আমি বাবার কাছে যামু, হুম আমার বাড়ি কিনে দেও, বাড়িতে যামু গা, আমি থাকবো না এনে, এরকম হুম মানে দৈরা রাখন যায় না। আচ্ছা। এই এই কাপড় তোপড় থুয়ে এই মনে করেন যে দূর রাস্তা দিয়ে। হুম পরে টাইনা মাইনা দৈরা মইরা পরে আমি নিয়ে আইলাম গাজীপুর। হুম গাজীপুর আয়ে আমার মামার বাড়িতে কইলাম দেহ এরকম এরকম রাস্তা এরকম করতেছে, হুম তাইলে এখন আমি হ্যারে নিয়ে কই থাকবো, আরে হ্যাঁ এরকম করলে তো আঙ্গ কোনো জায়গায় থাকবারও দিব না। হুম এদিক দিয়ে বড় ভাইও করে আবার মাও করে, তাহলে এই 2টা মানুষ নিয়ে আমি কই থাকবো, আমার কেউ ভাড়াও দিবার চায় না। হুম ওই জন্য ভাড়া নিচ্ছে হেরা না করে দিছে, হুম কয় তুঙ্গ রাহা যাবে না, তোমার মাই যদি থাকে। হুম আমার মারে নিয়ে এলাম, নিয়ে পরে আমার মামার বাসায় রাইখা গেলাম, রাইখা আমি ডিউটি করতেছি। হুম পরে আমার বাবাই আছে ওই সময়, বাবাই একটা রুম নিল অন্য জায়গায়, হুম। মামার বাসায় 2 দিন থাইকা হুম 2 দিন থাকার পরে আয়া পড়ছে আচ্ছা মামার বাসাতে, থাইকা অন্য জায়গায় রুম নিছে। নেওয়ার পরে পরে ওই রকম অবস্থায় যে বাসায় রুম নিছে, মানে রুম আছে মেলাটি, বাড়াইটা নাই, হুম মানে 3-4 রুম ভাড়া, আর এক কোণার মধ্যে 2 রুম নিছে। অনেক বড় ওই সিস্টেম, আপনার ওই যে বেসালা ভাড়া দেয় না, ওই রকম সিস্টেম রুম করছো, এক সাইডে বেসালা এক সাইডে ফ্যামিলি। পরে এক কোনায় যায় 2টা রুম নিছে, 1100 টাকা করে ভাড়া। জি আমার বাইরে একটা দিছে থাকতে, আর হেরে একটা দিছে। হুম আমার বাপে কিছু করাও হারে না, এই আমার মায়ে হারা দিনই কাইজা ঝগড়া বানা মারি, আর আমি তো ওই জায়গায় ডিউটি করতেছি, হুম ওই মাওনা চাকরি নিছি, ডিউটি করতেছি। পরে বেতন বেতন পাই, 2 মাস থাকলাম। কয় বাবা, আমার কইতেছে আমার মা 2 মাস থাকার পরে, কয় বাবা তুই আয়া পরে নে, হুম আমরা একসাথেই থাকি। আমি কই তাইলে আমি তো একসাথেই তুঙ্গ নিয়ে থাকবার চাই, হুম তুঙ্গ তো আমি কই নাই যে তোমাকে থুয়ে আমি আলাদা থাকবো, হুম বাড়ি বিক্রি করছি তাই, তুঙ্গ তো আর আমি ফালাই দেই নাই, হুম তোমরা এরকম দিন কইরা করছ, আমি তুঙ্গ কোনোদিন ফালামো না, তুমি সুস্থ থাকো, এটাই অনেক আমার কাছে। হুম পরে
বললো যে আয় পড়ো, পরে আয়া পড়লাম আচ্ছা। এই জায়গায় আর পরে আমি রুম নিলাম একটা। রুম নেওয়ার পরে থাকতাছি। পরে আমার ভাই তো পাগল, ওইটাও যেরকম করে আমার মার এক অবস্থা দিন দিন মানে বেশি খারাপ হইতেছে। জি। এখন আমি কি করবো, চিন্তা করি যে আমি এই দুইটা মানুষ নিয়ে কি করবো। এদিকে তো বউ বাচ্চা আছে, এরকম আমার মেয়ে আছে একটা, আর বউ ফুলহান আছে। এখন এই দিকে সামলামো না। একজন মানুষ কামাই করে বেতন আমার 9,000 টাকা, ওভারটাইম নিয়ে 11-12 হাজার টাকা দিয়ে। আবার আমার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস ওষুধ না দিলে হয় না। ডায়াবেটিস ওষুধ লাগে 1,000 টাকা। মানে আমার আব্বার পিছনে হার্টের সমস্যা, হ্যার পিছনে। এখন হ্যাঁ দুইজনে দেখা গেছে ওষুধ পানি কিনে দিয়ে এই রুম ভাড়া দিয়ে আমাদের যে খাওয়ার খরচের টেহা এগুলা থাকে না। পরে চিন্তা করি যে আমি হ্যাঁ সুস্থ কেমনে করবো, সুস্থ কেমনে করবো। পরে ওই যে বাড়িতে রুম ভাড়া ছিলাম ওই বাড়িওয়ালা কয়, দেখো তোমার গো এরকম কষ্ট, তোমার মারে নিয়ে এরকম কষ্ট করো, তাইলে করো, এই তোমারে আমি 50,000 টাকা তুলে দেই, আমি যাবি নয়া, আমি কিস্তি তুলবো, তুমি মাসে 5,000 টাকা চালাইবে। এই আমি কই কাকা আমার কিস্তি তুলে দিবেন, আমি কিস্তিটা আনবো কেমনি, আমি তো খাইয়ে হ্যাঁ চিকিৎসা করে আমি খাইয়াই পারি না ঘর বাড়িতে, কিস্তি কেমনে চালামো। কয় না কিস্তি চালাই পারবা, তোমার বাপের একটা অটো রিক্সা কিনে দেই, হ্যাঁ অটো রিক্সা চালাই পারবো। পরে আমার বাপে কয়, আমার বাপেও হের লগে কয়, বাবা আমি চালাই হারুম, সমস্যা নেই, আমার অটো রিক্সা কিনে দে। পরে 30,000 টাকা দিয়ে 50,000 টাকা দিছে। 50,000 টাকা দিয়ে ঘর ভাড়া বাচ্চাল, দোকান বাকি বাচ্চাল, 20,000 টাকা নিয়ে গেছে। ঘর ভাড়ার দোকান বাকি সব ক্লিয়ার করে নিছে। আর 30,000 টাকা থাকে। পরে একটা সেকেন্ড হ্যান্ড রিক্সা নিছে 29,000 টাকা দিয়ে। নিয়ে পরে 2 মাস চালাইছে, 2 মাস পরে ব্যাটারি গেছে। আচ্ছা। অটো রিক্সার এখন হইলো 5,000 টাকা কিস্তি, এখন অটো রিক্সার ব্যাটারি গেছে, ব্যাটারি কিনতে 20,000 টাকা লাগে। পরে সেই ব্যাটারিও কিনে হারি না, এখন গাড়িও চালাই হারে না। কয় মাস গাড়ি, 2 মাস চালাইছে গাড়ি, কিস্তি তুলে দেওয়ার পর 2 মাস চালাইছে। চালাইয়া আমার ওষুধ পানি এনে দিচ্ছে, কিস্তিও মানে দিছে, চালাই। পরে বলতেছে এখন তো ব্যাটারি না কিনলে এখন কিস্তিও দেওয়া লাগবো, ব্যাটারি দেওয়া লাগবো, কি করবো। পরে আমি কই আমার ব্যাটারি কিনা দেওয়ার মতো তো আর সামর্থ্য নাই, কি করবো এখন। পরে আমার মারও অসুখ কইন্দে বেশি হইলো। পরে আমি কইলাম যে অটো রিক্সাটা বেচা দেখি মারে চিকিৎসা করি, এই কয় টাকা দাম হয় দেহ। পরে 29,000 টাকা অটো রিক্সা 15,000 টাকা বেচলো। 15,000 টাকা বেচে 15,000 টাকা দইরে নিয়েই আর মারে ডাক্তার দেখাইলাম। ডাক্তার দেখে মাথার বেন পরীক্ষা করলাম। পরীক্ষা করার পরে ধরা পড়লো যে বেন শর্ট হয়ে গেছে, ব্রেনটা সমস্যা হয়েছে। ওষুধ খাওয়া লাগবো, টানা 6-7 মাস ওষুধ খাওয়া লাগবে। পরে পরীক্ষা টরীক্ষা করে এই 10,000 না 12,000 টাকা খরচ হইলো ওষুধ পানি নিয়ে। পরে ওষুধ খাওয়া শুরু করলাম ব্রেনটের। পরে খাওয়াইতে পরে এই কিছুটা সুস্থ হইলো। সুস্থ হওয়ার পরে এক পর্যায়ে যায় এখন ওষুধ লাগে এলো 5,000 টাকা প্রতি মাসে। মানে যে ডাক্তার ওষুধ দিছে এই ওষুধ 5,000 টাকা লাগে মাসে। আবার হইলো ডায়াবেটিসের ওষুধ লাগে 1,000 টাকা। পরে এরকম করে এখন আমি এভাবে আস্তে আস্তে ঋণের দিকে আবার যাইতেছি। এখন না খাইয়া তো থাকতে পারি না। 1,000 টাকা দিয়ে যে রিক্সা কিনছিল ওই রিক্সাটা বিক্রি করে আমার মায়ের তো চিকিৎসা করলাম। চিকিৎসা করার পরে আমি চাকরি করি, যে জায়গায় চাকরি করতাম ওই জায়গা থেকে চাকরিটা ছেড়ে দিই। ছেড়ে দিয়ে মানে ওই জায়গায় বাড়ি বেঁচে আর পরে মানুষে নানান কথা কয়, বাড়ি বেঁচে ঋণ করে খাইছ, ই করছো, ভাঙছ, ফুর্তি করছো, মানে এরকম কথা কয় দেখে মানুষ। পরে আমি ওই জায়গায় চাকরি করুন। পরে অন্য জায়গায় গেছি, আমাদের ওই জায়গায় পল্লী বিদ্যুৎ। আমি যে জায়গায় থাকি ওন থেকে 20 টাকা ভাড়া লাগে যাইতে। পরে ওই জায়গায় গেছি, যাওয়ার পরে দেখা গেছে যে 1 সপ্তাহ ডিউটি করছি হাইটে। আমার এক বন্ধু ছিল, ও চাকরি নিয়ে দিছে।
পরে ওই জায়গায় হাইটে ডিউটি করছি, ডিউটি করে পরে হইলো ওই বেতন ধরছে হইলো 9,200। হুম 9,200 পরে ওভারটাইম নিয়ে দেখা গেছে 12,000 13,000 টাকা পাই। ওই টাকা দিয়েই 5,000 টাকা ওই কিস্তি দেই, 6,000 টাকা কিস্তি দেই, আর হইছে হইলো ওই ঘর ভাড়া খাওয়া সব ওই 6,000 টাকার মধ্যেই। পরে এরকম করে খালি ঋণ হই। এখন কী করবো বুঝি না যে আমি কি করলে, আমার মায় তো পাগল হয়ে গেছে। এখন হ্যাঁ সুস্থ থাকবো কীভাবে, আমি চেষ্টা করি যে হ্যাঁ সুস্থ কীভাবে থাকবো, হ্যাঁ রে কীভাবে সুস্থ করবো, আমার তো কেউ হেল্পও করে না যে হলো আমি চিকিৎসা করে সুস্থ করবো। এখন এলো আমার মামা কয় তুই যদি হ্যাঁ কিছু গুছাই হারস তাহলে আমি তোরে ওই বাড়িটা নিয়ে দিম, যা তুই কিছু হ্যাঁ গুছা, আমি তোরে বাড়ি কিনে ওই বাড়ি নিয়ে দিম, রাইহা দিম। পরে ওই 6,000 টাকা দিয়ে খাওয়া খরচা সব করি, এরকম করে ঋণ হয়েছি। ঋণ হওয়ার পরে ঋণ খালি বাড়েই ঘর ভাড়া বাজে একবার বাজছিল 20,000 টাকা, কিস্তি তুলে হেকাইটা নিছে। পরে সেই কিস্তি টানতাছি। পরে ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে একজন কিডনি লাগবে, বি পজিটিভ। পরে ওই পোস্টটা দেখে কই আমার গ্রুপ তো বি, দেখি কি কয়, ফোন দিয়ে দেখি কি কয়। পরে পোস্টটা ছিল মানে অনেক আগের, 8-9 মাস আগের। পরে এলো ফোন দিছি যে ভাই আপনি বি পজিটিভ কিডনি লাগবো, কয় না কিডনি ব্যবস্থা হয়ে গেছে। কই ব্যবস্থা হয়ে গেছে, কয় হ্যাঁ ব্যবস্থা হয়ে গেছে। বললাম যে হ্যাঁ, বলে ভাই আপনি কি করবেন, কিডনি দিবেন? কয় আমি বললাম হ্যাঁ। কয় টাকা দিয়ে কি করবেন আপনি, আপনি কি মানুষ মানে বাঁচতে ইচ্ছা করেন আপনার, আপনি যে এটা করবেন আপনার কি বাঁচার ইচ্ছা নাই? আমি কই ভাই আমার বাঁচার ইচ্ছা আছে, থাকলেও কিছু করার নাই, একটা কিডনি দিলে তো বাঁচাই যায়, আমি একটা কাজ করবো টাকা দিয়ে, তার জন্য হয়ে গেছে তো হয়ে গেছে। পরে নেটে সার্চ দিই, পরে ওই কিডনি ডোনার দিয়ে সার্চ দিই, পরে একটা নাম্বার পাই। নাম্বার পাই যোগাযোগ করি, যোগাযোগ করতে 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 অনেকেই ফোন দেয়। পরে একদিন একজনে ফোন দিছে, কয় ভাই টাকা 4 লাখ দিমু, যদি দেন তাইলে বলেন। আমি কই না 4 লাখ টাকায় হবো না, 4 লাখ টাকা দিয়ে কী হবো, 4 লাখ টাকা হবে না। পরে আরেকজন ফোন দিছে যে ভাই আপনি কিডনি ডোনেট করবেন? আমি বললাম হ্যাঁ ডোনেট করুন, কত টাকা দিবেন? কয় ভাই 4 লাখ। আমি কই না 4 লাখ হবে না, কয় সর্বোচ্চ 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা দিমু, আর আপনি যে পেশেন্ট ভালো হয়ে যায়, ওই পেশেন্ট আপনি খুশি হয়ে টাকা দিব। আবার আপনি যদি চাকরি করেন, আপনি যদি চাকরি বাকরি না করা পারেন তাইলে হ্যাঁ হেল্প করব, চাকরি বাকরি না করা পারলে হ্যাঁ কিছু দিয়ে হেল্প করব, সহযোগিতা করব। পরে কইলাম যে কিরকম লোক, কিরকম? কয় যে হ্যাঁ দুইজনই সরকারি চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো লোকটা, অনেক ভালো, আপনি কথা বলে দেখেন, আপনি টাকা পাইবেন শিওর, সমস্যা নেই। আচ্ছা, আর লোক ভালো। আচ্ছা, আমি কই লোক ভালো? কয় হ্যাঁ লোক ভালো। আমি কই এটা তো অনেক প্রতারণা করে অনেক মানুষ, কিডনি নিয়ে টাকা পয়সা দেয় না, বা কিডনি নিয়ে খবরে দেখা গেছে অনেক কালোবাজারি ব্যবসা করে, কিডনি ব্যবসা করে। আমি যদি ওই চক্রান্ত পড়ে যাই গিয়া তাইলে কি করবো? কয় না ভাই আপনি ওইটা চিন্তা করেন না, আপনি যে কিডনি নিব হ্যাঁ সরাসরি আপনার সাথে কথা বলবো, যোগাযোগ করবো। মানে আপনি কিডনি বিক্রি করতে চাইছিলেন আগে থেকে, নাকি কেউ একজন এসে বলতেছে আপনাকে পরামর্শ দিচ্ছে কিডনি বিক্রি করার জন্য? না, কেউ বলে নাই, আপনি নিজে থেকেই আমি ওই যে ফেসবুকে যে একটা পোস্ট দেখছিলাম, করছিলেন, নিজে থেকে পোস্ট করছিলেন ফেসবুকে? না পোস্ট করে নাই, মানে পোস্ট দেখছিলেন, ওই পোস্ট দেখে আপনি যোগাযোগ করছেন, দেখে ওইটা মাথার মধ্যে আইডিয়া আসছে? ওইটা আইডিয়া আসছে যে যদি পাগল হয়েছিল, তারপরেও হ্যাঁ চিকিৎসা ভালো করে করতে পারলে ঠিক হইতো, ভালো হইতো। হ্যাঁ টাকার অভাবে হ্যাঁও চিকিৎসা করতে পারি না, এখন আমার মা এরকম অবস্থা, হ্যাঁ যদি এরকম করে মরে জায়গা, তাইলে কি করলাম জীবনে, কি হইলো? বাপ মারে যদি কামাই করে কিছু করতেই না পারি, রাখতেই না পারি, খাওয়াইতেই না পারি, জীবনে কি করলাম? খালি মনে মনে ভাবি, আর হইলো খুঁজি কি করলে আমি বাপ মারে সুখে রাখতে পারবো,
কেমনে কি করবো এটা ভাবি। যোগাযোগ করলো, পরে যোগাযোগ করার পরে আমরা বললো যে টাকা 4.5 লাখ দিমু, যদি হয় তাহলে হ্যাঁ টেস্ট করতে আসো। এটা হচ্ছে সেপ্টেম্বরের 5 তারিখে। সেপ্টেম্বরের 5 তারিখে আমি ঢাকা আসি, আইসা আমার ব্লাড নে 2 দিন থাকি, 1 দিন থাকি, থেকে ব্লাড পরীক্ষা করে আরও কটা টেস্ট করে, করার পরে দেখে যে ঠিক আছে। পরে বলে তাইলে আপনি পেশেন্টের সাথে কথা বলেন। পরে পেশেন্টের সাথে কথা বললাম, কয় হ্যাঁ তুমি টাকা পয়সা চিন্তা করবা না, টাকা পয়সা আমরা বুঝ, তোমার টাকা মাইন নেই, টাকা পয়সা আমি দিব, দালালের হাতে দিব না, তোমার টাকা আমরা বুঝাই দিব। পরে কয় যে তাইলে টাকা পয়সা নিয়ে তুমি একদম চিন্তা করবে না, তুমি যদি দেও আমাকে উপকার করো, সারা জীবনে মনে থাকবো, মনে রাখবো। পরে বললাম হ্যাঁ আমার বাবার বয়সী হইব, কিন্তু এই আমার ভাই বানাইল, মানে শালা বানাইল। পরে দালালের কথা বললাম ঠিক আছে আমি দিমু। পরে দিমু স্বীকার করে আইলাম। পরে টেস্ট মেস করলো, করার পরে এই ওই দালালে আবার একদিন ফোন দিল যে তুমি কি সত্যি দিবা না, আমাদের এই টাকা পয়সা নষ্ট করে পরে তুমি দিবা না। এই যে আপনি এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছেন, কার সঙ্গে কি আলোচনা করছিলেন? না, এটা কারোর সঙ্গে আলোচনা করার মতো তো কেউ ছিল না। আমার ওয়াইফের সাথে আলোচনা করলে তো ওয়াইফ জানলে জীবনে রাজি হবে না, জীবনেও রাজি হবে না, বরং ছেড়ে দিয়ে চলে যেতে পারে। চলে যাব, ওর কাছে বলাই যাব না। পরে আমার মা তো এমনিই পাগল, ব্রেন শর্ট, অনেকের কাছে তো বলাই যাব না। আমি মানে কারোর সাথে শেয়ার করতে পারলাম না। পরে নিজে নিজেই একটু একটু করে আগাইলাম যে করি। পরে এলো পরীক্ষা করলাম, পরীক্ষা করার পরে এক রিপোর্টটা আসলো, রিপোর্ট ভালো। পরে আবার আরেকটা পরীক্ষার লিগে ডাকলো, পরে আরেকটা পরীক্ষা দিলাম। পরে ডোনার যে নিচ্ছে কিডনি, হ্যাঁ সাথে একটা ক্রস ম্যাচিং একটা আছে, টেস্ট আছে, যদি ওই টেস্টটা মিলে তাইলে দিতে পারো। পরে এলো ওই ক্রস ম্যাচিংটা করলাম, করার পরে মিলছে, ডোনার সাথে ক্রস ম্যাচটা মিলে গেছে। পরে মিলে যাওয়ার পরে বলছে চলবো, তুমি টাকা পাইবা। পরে এখন সেপ্টেম্বর মাস গেল, অক্টোবর মাস গেল, নভেম্বর, এই দিক দিয়ে সব কমপ্লিট। পরে কমপ্লিট হয়েছে। পরে আমার একটা বন্ধু ছিল খুব ক্লোজ, পরে আমি আমার ওই বন্ধুর সাথে কথাটা শেয়ার করলাম যে দেখ আমি এরকম সমস্যায় পড়ছি, আমি তো এই সাইড দিয়ে অনেক টাকা 50-60 হাজার টাকা ঋণ করে হালাইছি, এখন এই ঋণও দিতে পারুম না, আমি এই যে কিস্তি তুলছি এই কিস্তিও দিতে পারুম না, এই ঋণও দিতে পারুম না, আমি আমার মার চিকিৎসাও চালাই পারতাছি না, এখন কী করবো কও, আমার কোনো পথ নাই, আমি এই কাজটা করছি, এখন তুমি কী কও। এখন আমি যে ইন্ডিয়া যাবো, যদি অপারেশনের টেবলে আমি মরে যাই, তখন আমার ফ্যামিলি দেখবো কি। এই কথা আবার ওই ডোনারেও বলছিলাম যে যদি আমি অপারেশন টেবলে মারা যাই, এটা তো রিস্ক আছে, 100-র মধ্যে 95% মানে ভালো, 5% রিস্ক, মানে ওরা আমার বলছে যে এলো মৃত্যুর কোনো নাই, রিস্ক নাই, তুমি নিশ্চিন্তায় দিতে পারো, মরবা না। আমি বললাম যে যদি মারা যাই তাহলে তো আমার সংসারে কেউ নাই, দেখার মতো কেউ নাই, তাহলে আমার সংসারটা কে দেখবো। ওরা বললো যে তোমার যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে আমরা দেখবো এটা। আপনি পুরো জীবনটা হাতে নিয়ে নিলেন? হ্যাঁ, আমি বললাম যে আমার মা বাবার জন্য, আমার মায়ের জন্য আমি জীবনই উৎসর্গ করে দিলাম, যদি আমি মারা যাই তাহলে আমার ফ্যামিলিটা কে দেখবো, এটা রিস্ক কে নিব। এরকম লিখিত হয়েছিল আপনার সাথে? না, লিখিত দেয়নি। এমন হতে পারে আপনি মারা যাওয়ার পরে ওনারা পুরো লাশ গুম করে দিল? লিখিত দেয় নাই। এই কথা বলার পরে যে মানে যে দালালটা ছিল, ওই দালালে বলছি যে ভাই আমি তো যাইতেছি, আমার ফ্যামিলি আমার গোষ্ঠীর কেউই জানে না যে আপনাদের সাথে ইন্ডিয়া আমি যাবো, যদি আমি অপারেশন টেবলে মারা যাই তাহলে আমার রিস্ক নিব কে, ঠিক আছে, তাইলে আমি আমার পাইবো কেমনি। পরে আমি বললাম তাইলে ওই যে ডোনার হ্যার পাসপোর্টটা দেন, আর হইলো ওই যে ডোনারের
ওয়াইফ তার পাসপোর্টের ফটোকপিটা আমার দেন, অন্তত আমি সাক্ষী হিসাবে আমার ফ্রেন্ডের কাছে রাইগা যাই, যাতে আমার কিছু হইলে হ্যাগো ধরলে পাওয়া যায়। বললো ঠিক আছে সমস্যা নাই, আমি এডি নিয়ে দিম, ব্যবস্থা করতেছি। পরে একদিন বাসায় না কয়, তুমি আমার বিশ্বাস করো না, তুমি এগুলা চাও, আমরা সরকারি চাকরি করি, এখন তুমি যদি হইলো ভবিষ্যতে আমাদের এইগুলা নিয়ে আমাদের বিরুদ্ধে কিছু করো, তাহলে তো আমরা ফাইসা যাবো, তোমার এগুলা দিয়া লাগবো না, আমরা এটা দেখবো, তোমরা ওইরকম করো না, ওইরকম আমার অবিশ্বাস করো না। পরে দেখলাম যে না, ওই যে ভাইয়াটা কিডনি নিব, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ে, বললাম যে ঠিক আছে আপনাকে আমি বিশ্বাস করলাম, এখন বাঁচলেও সই, আমি মারা গেলেও সই। কিন্তু মারা গেলে আপনাদের কাছে আমার একটা দাবি থাকবো, আমার ফ্যামিলিটা জানি না বাইসা যায়। আর হইলো আমি এই টাকাটা নিয়ে তো আর খামো না, এই টাকাটা নিয়ে আমি যে বাড়িটা বিক্রি করছিলাম ওই বাড়িটা ফেরত নিব, যদি আমি মারা যাই তাহলে আপনারা ওই বাড়িটা ফেরত নিয়ে দিবেন। পরে যাওয়ার 1 সপ্তাহ আগে বললাম তাইলে আমি যে বাড়িটা নিছি, নেওয়ার পরে আপনারা ওই বাড়িটা নিমো আমি, তাহলে আমার 50,000 টাকা দেন, আমি বাইনা করে থিয়ে যাই। পরে হ্যাঁ কাছে 50,000 টাকা, আমি 50,000 টাকা দেয় না, প্রথম আমার 20,000 টাকা দেয়, পরে 20,000 টাকা দিয়ে আর হইলো আমি গুছাই মুছাই 50,000 টাকা বাইনা করে থিয়ে যাই। ওই বাইনা করার পরে আমি যাই 16 তারিখ ইন্ডিয়া। আমার বলে যাইল 1 মাসের মধ্যে অপারেশন হয়ে যাব, 1 মাসের মধ্যে অপারেশন হয়ে যাব। অপারেশন হওয়ার পরে তুমি আয়সা বলবা। এদিক দিয়ে আমি যে অফিসে চাকরি করি, অফিসে স্যারের কাছে মিছা কথা বলছি যে যদি চাকরি জায়গা তাহলে আমি চাকরি পাবো না। আমি স্যাম্পলে চাকরি নিছি, ওই স্যাম্পলে বেতন হইলো 16,000 টাকা বেতন ধরছে, 16,500 টাকা বেতন ধরছিল। পরে বলতেছে যদি এই চাকরিটা জায়গা তাহলে তো যদি আমি আপনার কিডনিটা দিয়ে যদি এই চাকরিটা না পাই তাহলে তো আমি আর কাজ করা পারুম না, কষ্টের কাজ, বাড়ি কাজ করা পারুম না। পরে আমি কিভাবে চলবো? পরে বলতেছে যে ঠিক আছে, তোমার বেশি সময় লাগামো না, তুমি আমাদের দেও, উপকার করো। পরে আমার ফ্রেন্ড কইতেছে, তোমার আমি 50,000 টাকা দেই, আমি যে তোমার 50,000 টাকা দিম তাও তুমি যাইও না, কিডনি দেওয়া লাগবে না। আমি বললাম দেখো, একজনরে আশা দিছি, সে বাঁচবো, নতুন করে আশা স্বপ্ন দেখছে যে আমি কিডনি দিলে সুস্থ হমু। এখন হ্যাঁ আমার পিছনে প্রায় 1 লাখ টাকা খরচ করছে, আর হ্যাঁ ও স্বপ্ন দেখছে যে আমি সুস্থ হমু, পাইছি কিডনিটা দিব আমারে। এখন আমি যদি হ্যাঁ না যাই তাহলে হ্যাঁ কষ্ট পাইব অনেক, আর হ্যাঁ এতগুলা টাকা নষ্ট হইব। এখন আমি নিয়ত করছি দিমুই দিয়েই যামু, হ্যাঁ আমি নিরাশ করবো না, হ্যাঁ যখন আশা দিছি দিমুই। পরে বলতেছে, পরে ওরে বললাম যে এরকম যদি আমি মারা যাই তাহলে এই লোকের ঠিকানা দিলাম, এই ঠিকানায় গেলে আমার খোঁজ পাইব। যদি আমি অপারেশন টেবলে মারা যাই, আমি যে ইন্ডিয়ায় যাবো, আমার তো ফ্যামিলি গোষ্ঠীর কেউই জানে না, তোমারে বইলা গেলাম আর হ্যাঁ বাড়ির ঠিকানা দিয়ে গেলাম। যদি আমি মারা যাই তাহলে তুমি হ্যাঁ এই ঠিকানায় যাইবা, গেলে আমার খোঁজ পাইবে। পরে ঠিকানা দিয়ে পরে নভেম্বর মাসে 16 তারিখে এখন বাইতে থেকে বাইরামু কেমনে। এখন আমার আম্মারে বললাম যে মা, তার 15 দিন আগে থেকে বলতেছি যে আম্মা, আমি তো অফিসের কাজে ঢাকা যামু, 15 দিন থাকবো ঢাকা, 15 দিন ঢাকা থাকবো, আমি অফিসের কাজে ঢাকা আমারে পাঠাইবো অফিস থেকে। এখন তুমি চিন্তা করো না, আমি অফিসের কাজে যাইতাছি, তুমি আমার লিগে কোনো চিন্তা করবা না। এখন বউরে কেমনে বুঝাম? পরে বউর লগে বুদ্ধি করে বউর লগে একটু ঝগড়া লাগাই বউ গেছে বাপের বাড়ি।
পরে বউর সাথে কথা নিয়ে একটা খোঁচা দিয়ে কথা বলছি, ও এটা নিয়েই রাগারাগি রাগারাগি করে হ্যাঁ গেছে বাপের বাড়ি। আমি কই এটাই তো চাইছি, তুমি গেলে গাই তো আমি তাহলে ঢাকা যাইতে পারবো, মানে ইজিলি কাজটা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে বাইরে যেতে পারবো, নাই তো ও জিজ্ঞাস করবো কই যাবে কি করবা, তাছাড়া তো যাইতে পারবো না। পরে ওর লগে একটা ঝগড়া বাজাইলাম, বাজাই দেখলাম যে কাজ হয়েছে, গেল বাপের বাড়ি। পরে আমি আর ওরা আনতেও যাই না, কইও না কিছু। পরে খালি আসার দিন কই এলাম যে আমি ঢাকা গেতাছি কাজে, এই কথা বইলে পরে আসলাম। আসার পরে এই ঢাকা ধানমন্ডি থাকলাম 2 দিন, 12 তারিখ আসলাম। 12 তারিখে আইসা 2 দিন আগে আমার আনলো, মনে করছে যদি ঠিক টাইমে আবার না আসি না যাই তাহলে তো সমস্যা হইব, টিকিট মিকেট কাইটে তাইলে ভেজাল হইব। আমার 2 দিন আগে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এই থাকলাম 2 দিন হোটেলে, রাখলো 2 দিন রাইখে পরে হইলো করোনা টেস্ট দিলাম আমি, হেরাও করোনা টেস্ট দিল, ভাইয়ার পজিটিভ আইলো। এই যে করোনা টেস্টে হ্যাঁ করোনা হয়েছে। পরে আঙ্গ ডিসিশন দিল যে এলো আমার আবার অ্যাটেন্ডেন্ট আছে, মানে মেডিকেল যে ভিসা করছে আমার সাথে একজন অ্যাটেন্ডেন্ট যাইব। পরে হে অ্যাটেন্ডেন্ট আর আমি হেরা পাঠাই দিব, আঙ্গ 2 জনে পাঠাই দিব, হেরা পরে যাইব। পরে আবার ওই দিনই করোনা রিপোর্ট আরেক জায়গায় করাইলো, কয় না ঠিক আছে করোনা রিপোর্ট, করোনা হয় নাই। পরে আমরা 16 তারিখে 3টার ফ্লাইটে গেলাম দিল্লি গেলাম। দিল্লি যাওয়ার পরে ওই দালালের সাথে দেখালো, দালাল আমাদের আয়া গাড়ি দিয়ে নিয়ে গেল এয়ারপোর্ট থেকে নয়ডা, ওই যে জায়গায় হাসপাতাল ওই জায়গায় নিয়ে গেল। নিয়ে যায় রুম টুম নিয়ে দিল। এই দালালের লগে কথা ছিল যে আমি ওই জায়গায় যাই যা খরচ হইব সব আমার, মানে দালাল দিব, আমার কোনো খরচ করা লাগবে না, আরও আমারে পট খরচ প্রতি সপ্তাহে 600-700 করে দিব, এই কথা আমার আগে কইছে। পরে যাওয়ার পরে রুম টুম নিয়ে দিল। পরে নিয়ে দেওয়ার পরে হ্যাগোর সাথেই রইলাম, রইয়া থাকলাম। থাইকে পরে হইলো এই 17 তারিখ গেলাম হাসপাতালে যায়, সব পরীক্ষা করলাম। পরীক্ষা কইরা 18-19 তারিখ পরে 2 দিন পরে আরো পরীক্ষা দিল, মানে 15-16 দিন খালি পরীক্ষাই করলাম। পরীক্ষা কইরা পরে হইলো এই বোর্ড মিটিং না হইলে অপারেশন হইব না, বোর্ড মিটিং ছাড়া কিডনি ট্রান্সফার করা যাবে না ওই দেশের অনুমতি ছাড়া। পরে বোর্ড মিটিং আইজ হইব, কাইল হইব, এই সপ্তাহে এরকম কইরা, মানে 1 মাসের কথা কয়ে নিচে 1.5 মাস অলরেডি পার হয়ে গেছে। পরে আমরা গেলাম হইলো ঘুরতে যাইব। পরে আপা বলতেছে ইন্ডিয়া যখন আইলাম তাহলে তাজমহল দেখা যায়, আর আমু না আমু ঠিক নেই, বেড়াই যাই। পরে তাজমহল গেলাম, পরে কুতুব মিনার গেলাম, পরে লালকেল্লা গেলাম, এগুলো সব ঘুরে দেখাইলো। পরে আমাদের আসলাম, আইসা পরে আমাদের খালি ঘুরাই, এই সপ্তাহে এইদিকে আমি বাড়িতে কয়ে গেছি 15 দিনের লিগে, এনে 1 মাস তো মায় আরো পাগল হয়ে গেছে, অবস্থা খারাপ, হেরে মানায় হারি না। পরে সবাই খালি মিছা কথা কই যে আমি ঢাকায় আছি। যে আমি যে ফোনে সিমে কথা কই, তখন আমার বউ কথা কইতে বউ দইরা হালাইছে ইন্ডিয়া। হ্যাঁ, তুমি তো ঢাকা নাই, আর এটা তো ঢাকার নাম্বার না, তুমি কই গেছো, কই আছো আমারে কও। আমি কই তোমারে কইলে তো আইবার দিবা না, আর আব্বা আম্মারে কইলেও আইবার দিবা না, তাই আমি কেউ কই নাই, আমি ইন্ডিয়া একটা কাজে আইছি, গার্মেন্টসের কাজে আইছি, ইন্ডিয়া গার্মেন্টসের কাজে আইছি, তোমরা চিন্তা করো না। পরে এরকম করে 2 মাস ও আইজ হইব অপারেশন, কাইল হইব অপারেশন, এদিক দিয়ে আমার টেহা এই আমি যে বাড়ির বাইনা করে থুয়ে গেছি, জমির বাইনা করে থুয়ে গেছি, ওই জমির টেহা মায়ের যাইব, না দিলে মায়ের টেহা 50,000, তাইলে আমার কষ্ট করে লাভ কি? 50,000 আমার টেহাও মায়ের যাইব, আবার আমি ওই দিক দিয়ে টেহাও কম পামো, এদিক দিয়ে আমার ফ্যামিলির যত খরচ
আমারে একটা টাকাও হেরা দেয় নাই, যে হইলো হুম এই তোমার ফ্যামিলি থুয়েছো, তুমি তো তোমার ফ্যামিলি একলাই চাকরি করো, তে বেতন না পাইলে হেরা খাই কি? হুম টাকা পয়সা আমি হেগো কাছে হেরা কয় আঙ্গো কাছে বেশি টাকা পয়সা চাইবে না, আমি টাকা পয়সা চাইও না। পরে আমি কই তাহলে আমি যে টেহাটা আমার দিবেন আমার উনতে কিছু টেহা দেন, এরকম করে 2,000 3,000 4,000 হ্যাঁ কাছে মানে আমার ফ্যামিলির জন্য আমার টেহাই নিয়ে পাঠাই। হুম পরে হেরা বাজার খরচ ঘর ভাড়া দেয়, বাজার করে খায়, কারণ আমার বেতন ছাড়া তো আর হইলো ইনকাম করার আর কেউ নাই। হুম পরে ওদিকে পাঠাইতে পাঠাইতে হেরা টেহা দিব হইলো 4.5 লাখ দালালে কইছে। আর হইলো পরে আমি হেরে কইলাম যে আপা আপনি খুশি হয়ে কত দিবেন আগেই কোন, হুম কয় টেহা দিবেন আপনি? আপনি খুশি হয়ে 20,000ও দিয়ে হারেন, 5,000ও দিয়ে হারেন, আপনার আমি এত বড় একটা উপকার করবো, আপনি খুশি হয়ে কয়টা দিবেন? কয় 50,000 টাকা দিবেন। 50,000 টাকা আচ্ছা। দিবেন খুশি হইয়া। আমি কইলাম খুশি হয়ে 50,000 টাকা দিবেন, আমার 50,000 টাকা দিলে আমি যে জায়গাটা রাখবার চাইতেছি ওইটা তো আমি রাখা হারুম না। হুম নাইলো দালালরা তো কইছে হ্যাঁ খুশি হয়ে অনেক টাকা দিব, তোমার ডাবল টাকা দিব, হুম আমরা দিব 4 লাখ, হেরা ডাবল দিব, আচ্ছা তাহলে আপনারা এখন 50,000 টাকা দিবেন। আইসা যাক আপনারা 50,000 আমার 1 লাখ টাকা মিল করে দিয়ে, যাতে আমি বাইরে নিতে পারি, হুম নাইলে তো আমি কিডনি বেচে আমার কোনো লাভ নেই। আমি যদি আমার হইলো যেটা লিয়ে করতে চাইতেছি ওইটাই না ওর মাধ্যমে হয়েছিল যে 4,50,000 টাকা দিব, আচ্ছা আর ওই আপার হ্যাঁ শিকার হয়েছিল 1 লাখ টাকা আমার বেশি দিব, ওকে তাহলে 5.5 লাখ টাকা, ওকে 5.5 লাখ টাকা দিব। হুম পরে আমি এইটা শিকার হয়ে 5.5 লাখ টাকা হইলে তাইলে আমার মামা আমার কাছে হইলো 2 লাখ টাকা পাইব। হুম ওই টাকা লিগে আমার অহনো খুব চাপ, হুম আমার জায়গা বাড়ি কিনে বইছ আমার টাকা দেও না, হুম মানে অনেক কথা। আমার মা এইটার লিগে মানে টেনশন বেশি করে। ওখানে আমার মা মোটামুটি সুস্থ ভালো আছে। হুম পরে ওই 3,50,000 টাকা যে বাড়িটা কইছে, তাহলে আমার ইন্দা যদি 5.5 লাখ টাকা আমি পাই, তাহলে 3.5 লাখ টাকা দিয়ে দিমু বাড়ির, আর হইলো 1.5 লাখ থাকবো, 2 লাখ থাকবো, তাহলে 2 লাখ থাকলে আমার মামারে 1.5 লাখ দিয়ে দিমু, আর 50,000 টাকা দিয়া মানুষের ঋণ মিন দিয়া আমি চাকরি করে আমার ঘর ভাড়া দেওয়া লাগবো না, কিছুই দেওয়া লাগবো না, চাকরি করবো আর হইলো থাকবো, হুম তাইলে আমার আর কোনো ঝামেলা থাকবো না, হুম। ঘর ভাড়া দেওয়া লাগবো না। আর হইলো 4-5টা রুম আছে, যদি হইলো 2 রুমে থাকি তাও 3 রুমে ভাড়া দিলে 1500 করে 4500 4,000 টাকা আইলে আমি চাকরির টাকা দিয়া এই ঘর ভাড়া মিলে সুন্দর চলা পারবো, হুম তাইলে আর আমার টেনশন থাকবো না, হুম তাইলে আমার মাও ভালো থাকবো, যেহেতু বাড়িটা নিয়ে দিতেছে আগের, হ্যাঁ খালি আগের বাড়ি বাড়ি করে, ওই বাড়ি আমি যে বাড়ি বেচছি ওই বাড়ি নিয়ে দাও, হুম আমি যেটা বেচছি ওই বাড়ি নিয়ে দাও, আমি ওই বাড়ি ছাড়া থাকবো না। হুম পরে পরে কইলাম যে তোমার ওই বাড়ি কিনা দিম, তুমি ধৈর্য ধরো, হুম আমার সময় দাও, তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হও, তোমারে তো আমি চিকিৎসা করা পারতাছি না, তুমি সুস্থ হও, তোমার আমি বাড়ি আমি কিনা দিম, তোমার আমি কথা দিলাম তুমি বাড়ি কিনা দিম। কয় আমি মরার আগে আমি বাড়িতে বয়ে থেকে মরবার চাই, আমি সারা জীবন মানুষের বাড়ি কাজ করছি, কাজ করে হইলো খাইছি, খাইয়া 2টা বাড়ি করছি, 2টা বাড়ি আমি বেচছি, এখন আমি আমার মরার সময় আমি যদি মানুষের বাড়ি থেকে মরি আমি মরবো না, আমি আমার যে বাড়িতে বিক্রি করছে ওই বাড়িটাই আমার রাইখা দাও। হুম এরকম করে মারামারি কায়জা প্রতিদিন লাইগাই থাকে, মানে হ্যাঁ ব্রেনটা সমস্যা তো, মানে ভাত খায় না। একবার কি করছে, কম্বল আমার বাবার খেতা কাপড় লুঙ্গি শার্ট কম্বল হুম একখানে কইরা আগুন ধরাই দিছে, আহা যে বাড়ি ভাড়া থাকি আগুন ধরাই দিছে। আগুন ধরাই দেওয়ার পরে তো শুক্রবার দিন, ওই দিন আবার আমি বাড়িতে আসছিলাম, সকালবেলা উঠছি, ওইটা দাঁত ব্রাশ করতে রাস্তায় বের হয়েছি, পরে আগুন ধরাই দিছে, একজন এক হইতেছে ওই রুমে আগুন ধরাই দিছে, হুম তখন যাইয়া দেখি যে হাসায় আগুন ধরাই দিছে ওই কম্বল মধ্যে, পরে যাইয়া পানি পুনি দিয়া নিবাইয়া, পরে কই মানে অনেক রাগ উঠছে, পরে আমার মারে কই যাও তুমি বাইরে যাও, মানে গাড় ধাক্কা দিয়া হুম বাইর করে দিছি রাগের ঠেলায়,
যে মানুষের বাড়ি যদি পুরা জায়গা তাহলে এই জরিমানা আমি কোনতে দিব, এই জেল খাতে খাতে না আমার হইলো অবস্থা খারাপ হয়ে যাব, তুমি যে এগুলা শুরু করছো বাসপার দিবা না। পরে এই কথা কইয়া আমি গাড় ধাক্কা দিছি। পরে আমার মায়ে ওই সামনে ইটা আসাল, ওই ইটা দিয়ে নিজের মাথায় নিজেই বেরিয়েছে, বাইরে হের কপাল মাপাল ফেটে গেছে। পরে এই আঙ্গ ওই জায়গাটা কি স্থানীয় লোক আছে, ওই আবার আয় দেখে আমার মার কপাল মাপাল ফাটা, ওই মনে করছে যে আমি ঝগড়া করে আমার মারে মারছি। পরে ওই বেটা আয় কি করছে, ওই বেটা ইচ্ছা মতো আমারে মারছে, কয় তুই মাইরে মারলি কে, মানে আমার কথা কওয়ার কোনো চান্সই দেয় নাই। পরে আয়া ইচ্ছা মতো আমার মারছে, 2-3টা বাড়ি দিছে আর ইচ্ছা মতো থাপড়াইছে। আপনার মা? আমার মা না, তাহলে আরেক লোক। আচ্ছা, মানে আমার মা তো নিজের মাথায় নিজেই বাড়ি দিয়ে ফাটাইছে।